ইতিহাস বেঁচে থাকে নথিতে বা স্মৃতিতে। আজকের মোবাইল যুগে প্রিয়জনের নম্বর যখন বিস্মৃতির অতলে তলিয়ে যায়, তখন স্মৃতির উপর বিশেষ ভরসা না করাই ভালো। নথি মানে কাগজ, সে কাগজও অমর অক্ষয় নয়। আজকের বিশ্ব উষ্ণায়নের সময়ে কাগজের মেয়াদও হাতে গোনা। অগত্যা আমাদের ভরসা এই ডিজিটাল মাধ্যম। আজ থেকে ৫০০ বছর পরে যদি কেউ জানতে চান যে এই সময়ে বাংলা সাহিত্য জগতে কি কাজ হচ্ছিল, কেমন লেখা হচ্ছিল, ঠিক কি ধরনের কাজ হচ্ছিল, তারা খুঁজে পাবেন এই ডিজিটাল মাধ্যমে। তাই এই ডিজিটাল নথি এখনকার শীর্ষেন্দু, অমর, সুকান্ত, তিলোত্তমা, অনিন্দিতা, জয়ন্তরা কি ভাবছিলেন, কি লিখছিলেন জানতে পারবেন। সময়টাকে বুঝতেও তাদের সাহায্য করবে। ভাষা ও ভবিষ্যৎ একটি ইউটিউব চ্যানেল যেখানে নথিবদ্ধ থাকবে আজকের, বর্তমান এবং ভবিষ্যতের জন্য। সেই উদ্যোগের অংশ হিসেবে আজকের অনুষ্ঠান বইসুখ। এই বইসুখ অনুষ্ঠানে আমরা সাহিত্যিক অনিন্দিতা মণ্ডলের একটি উপন্যাস লঙ্কাধীশ রাবণ, এই লঙ্কাধীশ রাবণ এই উপন্যাসটিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন সাহিত্যিক অনিন্দিতা মণ্ডল। দিদি, আমি কিন্তু প্রথমে যেটা বলবো সেটা অনেকটা পাঠ প্রতিক্রিয়ার মতন শোনালেও আসলে বই যতক্ষণ কেউ না পড়ছে, যতক্ষণ কেউ না পড়ে সেটাকে আত্মস্থ করছে, ততক্ষণ তো আমরা কিছু তার ভেতরে যেতে পারবো না। তো যত যত ভেতরে গেছি বইটার, সেই যেভাবে এগিয়েছে, আমি তোমাকে কিছু কিছু প্রশ্ন করব যে আমার মনে কিভাবে কিভাবে সেই প্রশ্নগুলো এসেছে। তুমি বইটা নিয়ে আলোচনা বলতে তুমি সেই আমার মনের এবং আমার বলতে পাঠকের মনে হয়তো সাধারণভাবে এই প্রশ্নগুলো আসতে পারে, সেই আমার এটা মনে হয়েছে। সে কারণে সেইভাবে প্রশ্নগুলো ধরে ধরে আমরা বইটাকে এগিয়ে নিয়ে যাব। প্রথমত বইটা পড়ে যেটা মনে হচ্ছিল পড়তে পড়তে, যে যদিও তুমি লিখেছো, আমি একদম তোমার লেখা থেকে কোট করতে চাইবো যে প্রথমেই তুমি লিখেছো যে এটা একটা কাল্পনিক। আমরা বইটা ফিকশন হিসেবেই পড়ছি। প্রাক কথনে তুমি লিখেছো যে এটা একটা কাল্পনিক, যদি সমাপতন হয় তাহলে সেটাকে যেন আমরা গণ্য না করি, সমাপতন তো হবেই। যাই হোক, এইবার রামায়ণ তো লোককথা, লোককথা, সেখানে রামায়ণ তো ব্যাস সাহিত্য নয়, লোককথার মধ্যে পড়ছে, সুতরাং এটাকে রবীন্দ্রনাথ রূপক কাব্য বলেছেন। যাই হোক, কিন্তু এই লোককথা অনুযায়ী যদি আমরা রামায়ণকে বিচার করি, তাহলে সেই বিচার আর তোমার এই যে লঙ্কাধীশ রাবণ পড়তে পড়তে রামায়ণকে যতখানি মনে পড়ছে, যেহেতু রামায়ণ মহাভারত আমরা খুব ছোট থেকে, আমি অন্তত খুব ছোট থেকে এই নিয়েই বড় হয়েছি, সেই জন্যে আমার কাছে না বইটা কোনোভাবে আলাদা করতে পারছিলাম না। আমার পুরো বইটাই মনে হচ্ছে যেন আমি রামায়ণ পড়ছি, রামায়ণে পড়ছি, কোথাও কোথাও মনে হচ্ছে মূল রামায়ণই হয়তো পড়ছি। যাই হোক, কিন্তু যেটা এই বইটার যেটা মূল জায়গা, যেখানটা তুমি ধরেছো এবং ইউএসপি বলা যেতে পারে, যে রামায়ণেও যে রাজনীতি, রামায়ণ যে একটা নিছক সীতাকে তুলে নিয়ে যাওয়ার গল্প নয়, সীতাকে তুলে নিয়ে গেল বলে রাম লড়াই করলো, যুদ্ধ করলো নয়, এইটা তুমি প্রতিটি মানে একদম ফালা ফালা করে চিরে চিরে যেন রামায়ণকে যেন চিরে চিরে বুঝিয়ে দিয়েছো। এইটাই আমার মানে মূল ভালো লাগা বলবো না, বইটার যে মূল উদ্দেশ্য বলে আর কি তুমি যেভাবে পোর্ট্রে করেছো, তাতে আমার মনে হয়েছে যে এই যে একটা সামাজিক অসাম্যের লড়াই নাকি রাজনীতির লড়াই। আমি তিনটে ভাগে তোমার এই লড়াইটা জিজ্ঞেস করবো, যে বলতে চাইবো যে তুমি আমাকে তিনটে প্রশ্ন একসঙ্গে রাখছি, যে সামগ্রিক যে তুমি উদ্দেশ্য নিয়ে লিখেছো বলে আমার মনে হচ্ছে, যেখানে তিন ধরনের লড়াই, সামাজিক অসাম্যের লড়াই, রাজনৈতিক লড়াই আর ব্রাহ্মণদের অস্তিত্ব রক্ষার লড়াই, তুমি কি এইভাবেই পোর্ট্রে করতে চেয়েছো? এটা বলো। লেখার সময় তো ঠিক যে মতামত মাথায় আসে তা নয়, বা ঠিক সচেতনে যে আমি একটা জিনিসকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য লিখছি তেমনও নয়। প্রথম কথাই হচ্ছে যে অবশ্যই এটা রামায়ণের একটা ভার্সন, অবশ্যই রামায়ণের ভার্সন। হ্যাঁ, রামায়ণে তো লিখেছি আমি,
আমি আমার দৃষ্টি দিয়ে রামায়ণকে লিখেছি। আর রামায়ণ যখন একটা ফিকশন, তখন আমার লেখাটাও একটা ফিকশন। হ্যাঁ, পৃথিবীতে অজস্র রকমের রামায়ণ লেখা হয়েছে, এখনো হয়ে চলেছে। বাংলাদেশেই 400 রকমের রামায়ণ পাওয়া গিয়েছে। সুতরাং আমি আরেক রকম রামায়ণ লিখতেই পারি। এক ধরনের বিনির্মাণ করতে চেষ্টা করেছি, এবং অবশ্যই আমার অনুপ্রেরণা মাইকেল মধুসূদন দত্ত। সেই জন্যে আমি আমার দৃষ্টিভঙ্গিটা সেখানে রেখেছি। এবং যেটা তুমি বলেছো সত্যি, যে সেই সময় মূল বাল্মীকি রামায়ণ পড়তে গেলে কিন্তু এই সমস্ত সূত্রগুলো সেখানে রয়েছে। মূল বাল্মীকি রামায়ণে বাল্মীকি অন্তত কোথাও আমাদের সঙ্গে এই রকম সঠতা করেননি, যে একটি চরিত্রকে একেবারে মহিমময় করে তিনি তুলেছেন আর বাকিগুলো সমস্ত নস্যাৎ করে দিয়েছেন। অবতারত্বের যে একটা প্রতিষ্ঠা, এটা বাল্মীকির সময় ছিল না, তিনি করেননি, এগুলো পরবর্তী সময়ের কাজ। তো সেইখানে যা যা আমি দেখেছি, একটি মানুষের চরিত্রে যে দুর্বলতা এবং যে সততা, সেগুলো যেটা লক্ষ্য করেছি, সেইটাকে অনুসরণ করেই আমি এই বইটি লিখেছি, এটা সত্যি কথা। এবং সেই সময়ের রাজনৈতিক চিত্র, অবশ্যই ব্রাহ্মণ্য ধর্ম আবার জাগছে, বেদ উপনিষদ ঘুমিয়ে পড়েছে, আবার ব্রাহ্মণ্য ধর্ম জাগছে। এবং ব্রাহ্মণ্য ধর্ম জাগার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণদের অধিকার, তাদের অধিকার তারা কিভাবে কায়েম করবেন, কারণ ক্ষত্রিয়রাও জেগেছে। ক্ষত্রিয়রা তখনও তাদের হাতের পুতুল, সেইভাবে তারা যেন পুতুলের মতো তাদেরকে পরিচালনা করছেন। অন্তত রাম সেইভাবেই পরিচালিত হয়েছেন, এটা দেখা গেছে। সেইভাবে তারা একটা সাম্রাজ্য বিস্তার করছেন, যেখানে তারা কিং মেকার আর কিং হচ্ছেন রাম। এটা রাজনৈতিক পটভূমি। আর যেটা বলেছো যে সীতাকে হরণ করা জন্যেই এত বড় যুদ্ধ, একেবারেই নয়। সীতা হরণের এই যুদ্ধের উদ্দেশ্য নয়, বা যুদ্ধের কারণ নয়, কখনোই নয়। ওটা একটা অজুহাত, যে সীতা হরণ হয়েছে বলে আমাকে এই যুদ্ধটা করতে হলো। কেননা রাবণ এমনই সম্রাট, তিনি বারবার অপেক্ষা করেছেন রাম কবে আসবে তার পত্নীকে নিয়ে যেতে, এবং তখন তিনি ক্ষমা করে দেবেন। এরকম ভাবে তার বোন মীনাক্ষী বা সুনখাকে আঘাত করা তাদের ঠিক হয়নি। তাদের সামাজিক নিয়ম কানুনে তারা হয়তো জানতেন না এইভাবে আঘাত করা যায় না নারীকে, কিন্তু তিনি ক্ষমা করে দেবেন। তাদের নিয়মটা যেহেতু নেই, তিনি জানিয়ে ক্ষমা করে দেবেন, এবং অবশ্যই সীতা ফিরে যাবে। আমরা দেখছি রাবণ সীতাকে প্রাসাদে তোলেননি, অশোক বনে, যে বনে শোক নেই এমন একটি আনন্দময় স্থানে তাকে রেখেছেন। কিন্তু কার্যক্ষেত্রে তা ঘটে উঠল না। রাম এলেন না, রাম যুদ্ধের জন্য এলেন, রাম সীতাকে নিয়ে যেতে আসেনি। এই কিছু কিছু জিনিস যা আমার চোখে পড়েছে, আমার মনে হয় আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। তুমি পরবর্তী প্রশ্নে যেতে পারো। ভীষণ ভালোভাবে বিশ্লেষণ যেহেতু করা আছে, সেই জন্যে বইটার এই বিশ্লেষণগুলোই একটা আলাদা, বইটার একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। যে বিভিন্ন বিভিন্ন বিশ্লেষণ, যুদ্ধের বিশ্লেষণ তো গেল, যে কেন লড়াই, রামায়ণের লড়াইটা কেন লড়াই, যেটা আমরা সাধারণ রামায়ণ পড়ে, আমি তো অন্তত পাইনি, যারা রিসার্চ করছেন তারা হয়তো জানেন, আমি তো একদম সাধারণ পাঠক। সাধারণ পাঠকদের জানতে গেলে তাহলে কিন্তু এই বইটা ভীষণ উপযুক্ত, যদি কেউ বুঝতে চায়। আরো একটা বইটার বিশেষত্ব যেটা লেগেছে, যে বইটাতে যে আরো এই লড়াইয়ের যে এই যে প্রেক্ষিত গুলো, তিনটে প্রেক্ষিত বললাম, তার মধ্যে আরো একটা বড় পাঠ হয়েছে, যে অরণ্য রক্ষা এবং অরণ্য ধ্বংস। এইটা নিয়ে কিছু বলো। হ্যাঁ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেটা বলাই উচিত। আমরা দেখেছি রামায়ণের সময় থেকেই, যেটা বাল্মীকিও ধরেছেন ভীষণভাবে, যে আরণ্যক ভারত, ভারতবর্ষের 90% লোক তখন আরণ্যক ছিলেন, এবং 100 বছর আগেও 70% আদিবাসী ভারতবর্ষের ভূমিপুত্র। নগরায়ণ কিন্তু শুরু হয়েছে সেই রামায়ণের সময় থেকে। এবং আমরা দেখছি লঙ্কাতেও কিন্তু রাবণ একটি নগরী বানিয়েছেন, সোনার লঙ্কা। তৎসত্ত্বেও তিনি আরণ্যক প্রজাতিকে, আরণ্যক রাজ্যগুলিকে রক্ষা করেন। রক্ষাকর্তা থেকেই রাক্ষস, এটা অপশব্দ নয়। যিনি রক্ষা করেন, রক্ষকুল শিরোমণি রাবণ। তো
তিনি কিন্তু এই অরণ্য ভূমিকে রক্ষা করছেন। আর আরণ্যক মানুষদের ভাষা আলাদা, তাদের চলাচল আলাদা, তাদের ধর্ম আলাদা, তাদের সভ্যতা সংস্কৃতি সবকিছুই আলাদা, তাদের খাবার ধরন আলাদা, সবটাই আলাদা। তারা কিন্তু খাদ্য সংগ্রাহক, তারা ভূমিকর্ষক ছিলেন না। খুব রিসেন্ট যদি আমরা উল্লেখ করতে যাই, আমরা দেখব এখনো ভারতবর্ষের অরণ্য ভূমিকে যেভাবে গ্রাস করা হচ্ছে, সেই প্রেক্ষিতে দেখতে পারবো ঘুরে যে আদিবাসীরা যেভাবে চাষ করেন, সাধারণ কৃষক তারা কিন্তু সেভাবে চাষ করেন না। আদিবাসীরা তাদের ভূমির অরণ্য ভূমির কিছুটা অংশ পরিষ্কার করে পুড়িয়ে নিয়ে খানিকটা যেটুকু তাদের প্রয়োজন ঠিক সেইটুকু জুম পদ্ধতিতে চাষ করলেন। 3-4 বছর চাষ হয়ে গেল, সেই অংশটা ছেড়ে দিলেন, দিয়ে আরেকটি অংশে চলে যান, আবার 3-4 বছর বাদে অন্য কোথাও। এইভাবে ভূমি তার নিজস্ব উর্বরতা ফিরে পায়। এটাই তাদের চিরকালীন প্রথা, চিরকালীন। আর অকৃষ্ট শস্য, অকৃষ্ট মানে যাকে কর্ষণ করতে হয় না, অরণ্যে আপনি ফলে, বনজ সম্পদ, এইটি তারা পেয়েছেন। এবং তারা প্রকৃতির মধ্যে এতটাই সম্পৃক্ত ছিলেন যে প্রকৃতি থেকে তারা ততটুকুই আহরণ করেছেন যতটুকু জীবন ধারণের জন্য প্রয়োজন, তার বেশি নয়। এখনো আরণ্যকদের মধ্যে আমরা এগুলো দেখতে পাই। তাদের জীবনযাত্রা দেখে আমরা ভাবি কি করে তারা বাঁচছেন এমন জীবন। কিন্তু তারা জানেন ওটা তাদের অভাববোধ নেই, ওই জীবন নিয়ে তাদের কোনো অভাববোধ নেই, তাদের ওটাই জীবন, তারা এতটাই প্রকৃতির সংলগ্ন। কিন্তু নগর যারা পেয়েছে, যারা নাগরিক মানুষ, তাদের তো লোভের শেষ নেই। এবং রামায়ণের সময় থেকে আমরা দেখতে পাচ্ছি এই ঋষিকুল প্রথমে অরণ্যের দিকে তাদের চোখ, তারা প্রথমে অরণ্যের দিকে চোখটা ফেলছেন। আমরা যজ্ঞ করব, হ্যাঁ, আমাদের আরো জমি চাই, আরো ভূমি চাই, আমাদের আশ্রম তৈরি করতে হবে, এইভাবে তারা এগোচ্ছেন। এবং এই এগোতে গিয়ে তারা যুদ্ধ করতে পারছেন না যখন, তখন তারা ক্ষত্রিয়ের সাহায্য নিচ্ছে। আমরা জনককে দেখছি এই ফাঁদে পড়ে যাচ্ছেন। রামকে তো একেবারেই বলির পাঁঠা, মানে একদম ধর্মে যেভাবে বলি প্রদত্ত মানুষকে ঠিক করা হয়, অবতার মানেই বলি প্রদত্ত, সেইভাবেই রামকে বলি প্রদত্ত হিসেবে চুজ করা হলো। তিনি ওই ঋষিদের হাতে পুতুল হলেন। এভাবে অরণ্য ধ্বংস এগোচ্ছে। আর যেটা তুমি বলছিলে এক্ষুনি যে অরণ্য রক্ষা, অরণ্য রক্ষা কে করবেন? প্রকৃতি জননী তারকা, রাক্ষসী তো নয়, তিনিও রক্ষিণী তারকা, তিনিও অরণ্যকে রক্ষা করেন। অরণ্যের কোনো ক্ষতি তিনি হতে দেন না, তিনি রক্ষা করেন। এবং সেই এখানে একটা ইকোফেমিনিস্টিক দিক আছে, যেহেতু মেয়েরা জন্মদাত্রী, মেয়েরা জননী, তাই জন্য মেয়েদের সঙ্গে প্রকৃতির একটা একাত্মতা আছেই। সেইখানটাই আমি ধরতে চেষ্টা করেছি যে এই তারকাকে খুন করা হলো, অর্থাৎ প্রথম ভারতবর্ষে নারীকে দলিত করার যে একটা, কি বলবো, ঐতিহাসিক বলো বা মহাকাব্যিক, মহাকাব্যিক একটা গ্রন্থ লগ্নতা হয়ে গেল, গ্রন্থিত হয়ে গেল, যে এই প্রথম শুরু হলো। নাহলে একজন রক্ষিণী যোগিনী নারীকে হত্যা করার পেছনে কোনো কারণ ছিল না। এইভাবে বলেছিলাম, ভেবেছি, আমি এইভাবে ভেবেছি। আমার বারবার মনে হয় এত কথা বললে পাঠককে খুব বেশি প্রভাবিত করা হয়ে যায়, সেটা হয়তো ঠিক হয় না। না, বেশি কথা আর যে কোনো ইয়েটা নিয়েই পাঠককে বিভ্রান্ত করার ব্যাপার নয়। পাঠক পড়তে পড়তে, আমিও তো পাঠক হিসেবে পড়তে পড়তেই এই প্রশ্নগুলো আমার কাছে এসেছে। এবং এই যে তুমি বললে যে ইকো ফেমিনিজম, হ্যাঁ, এই ফেমিনিজমের জায়গাটাতেই এবার আমি আসবো। তুমি যখন বলেই দিলে তাহলে সেই জায়গাটাতেই এবার আমি ঢুকবো। যে আমি একদম কোট করে করে পড়তে পড়তে, কোট করে করে যেগুলো দেখতে পেয়েছি, হ্যাঁ, যে এই যে তিনজন, এখানে অনেকগুলোই তো নারী চরিত্র আছে, নারী চরিত্রের মধ্যে যে মূল সীতা, আচ্ছা যদি তারকাই ধরি, তারকা বধ দিয়ে যদি ধরি, তাহলে তারকা বধ এখানে 57 পাতায় গার্গী আসছে, গার্গীর অপমান যাজ্ঞবল্ক্য দ্বারা। এবং যাজ্ঞবল্ক্যের যে উদ্দেশ্য, যাজ্ঞবল্ক্যের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য খুব পরিষ্কার, যে উত্তর বৈদিক কালে নারীরা ক্রমশ শক্তি হারাচ্ছেন। এবং এইটাই আস্তে আস্তে করে দেখানো হচ্ছে যে তারকাকে বধ করা হলো,
সীতা শেষ হচ্ছে কোথায়? না সীতাকে ত্যাগ করছেন রামচন্দ্র। তাহলে কি আমরা এইগুলো একটা লাইনে ধরতে পারি না, যে এই যে উত্তর বৈদিক কালে ক্রমশ নারীরা শক্তি হারাচ্ছে, এই এই লাইনটাই বারবার করে যেন ফিরে ফিরে আসছে প্রত্যেকটা ঘটনায়। মীনাক্ষীর অপমান, আজও আমরা কিন্তু ভাবতে পারি না যে কোনো মেয়ে গিয়ে কোনো ছেলেকে প্রপোজ করে, এটা খুব হাস্যকর। ন্যাচারালি ছেলেরাই প্রপোজ করবে, মেয়েরা দয়া করে সেটা অ্যাকসেপ্ট করবে, এইটাই কাম্য সমাজের কাছে। সমাজ চিত্রটা কিন্তু সেই উত্তর বৈদিক কালে এখনো একই রয়ে গেছে, যে যদি তুমি পরপুরুষের সঙ্গ করো তাহলে তোমার পুরুষ কিন্তু তোমাকে ত্যাগ করবে, যেমন রামচন্দ্র সীতাকে করেছিল। এটা যে নারীত্বের হানি হয়, এতে যে নারীত্বের অপমান হয়, তা বোধহয় এখনো পর্যন্ত মেয়েরা স্বীকার করলেও, মানে বুঝলেও স্বীকার করতে ভয় পায়। যাই হোক, সেটা পরের কথা। কিন্তু এই বইটাতে আমি এই জিনিসগুলো পরপর যেন এক সুতোয় গাঁথা আমার মনে হয়েছে। সেই এই যে পর্ব, যে কারণে এই যে গার্গী এসেছে, আমি এইটাই তোমাকে প্রশ্ন করব, যে এখানে তো গার্গী আসার কথা, রামায়ণ অনুযায়ী আসার কথা না, কিন্তু তুমি এনেছো পারপাসফুলি। পারপাসফুলি, তাহলে বলো পারপাসটা। খুব যে অপ্রাসঙ্গিক তা নয়, তার কারণ হচ্ছে গার্গী এসেছেন কখন? জনকের রাজসভায়, এবং সেখানে যাজ্ঞবল্ক্য জনকের রাজসভায় যেতেন। জনক মিথিলার সেই জনক যিনি সীতার বাবা। জনক যদিও মিথিলার বা বিদেহর রাজাদের একটি উপাধি, কারণ তারা নির্বাচিত রাজা হতেন। তো যাই হোক, সেই জনকের সভায় যাজ্ঞবল্ক্য ছিলেন জনকের গুরু, তিনি যেতেন। এবং সেইখানে যাজ্ঞবল্ক্য বলছেন যে একটা রাজসভায় একটা সভার আয়োজন হোক, যেখানে একটা তর্ক বিচার হবে, কারণ গার্গী বাচক নবী নিজেকে ব্রহ্মবিদ বলে ঘোষণা করেছেন। এই ঘোষণাটি তিনি মানতে পারছেন না, মানে ঋষিকুলের কেউই মানতে পারছেন না, কারণ পরম পুরুষ তিনি তো পুরুষ, পিতা, বেদ উপনিষদে পিতা, মাতা তো নেই। নারীদের তো ব্রহ্মবিদ হবার অধিকার নেই। নারীর দেহের গতি ষষ্ঠ ভূমি পর্যন্ত, সপ্তম ভূমিতে তার গতি নেই, তাহলে কি করে হবে? তো তুমি একটি সভা আহ্বান করো। কারণ উপনিষদ থেকে নিয়েছি, যেখানে গার্গী এবং যাজ্ঞবল্ক্যের বিচার হচ্ছে। এবং এটা আমার মনে হয়েছে সেই বিচারটি পড়ে তিনি চেতনা, কনসাসনেসের কথা বলছেন। যখন তিনি জিজ্ঞেস করছেন যে জল কিসে প্রতিষ্ঠিত, যাজ্ঞবল্ক্য বলছেন বায়ুতে। বায়ু কিসে? অন্তরিক্ষে। অন্তরিক্ষ কিসে? গন্ধর্বলোকে। গন্ধর্বলোক কিসে? এই ব্রহ্মলোক বলার পর যাজ্ঞবল্ক্য বলছেন তুমি অতিপ্রাক্ষী, মানে এর বেশি তুমি আর যেও না, তোমার মাথা খসে পড়বে, অর্থাৎ তোমার মাথায় ব্রহ্মবিদ্যা ধারণ হবে না, তুমি আর বলো না। যাজ্ঞবল্ক্য কিন্তু উত্তর দিচ্ছেন বাইরে, মহাজাগতিক, উইদাউট, জগৎকে বাইরে থেকে দেখছেন, পুরুষের বহির্মুখী দৃষ্টি, আর নারীরা অন্তর্মুখী। তাই জন্য গার্গী কিন্তু দেহতত্ত্বে উত্তর দিচ্ছেন। গার্গী, আমি লিখেছিও সেটা, যে গার্গী বলছেন, গার্গী নিজের মনে হাসছেন যে এত বড় ব্রহ্মিষ্ঠ ঋষি, তিনি বুঝতে পারছেন না যে আমি প্রশ্নটা কিসে করছি। যে দেহ জল, এই দেহকে ঘিরে আছে বায়ু, দেহের মধ্যে সেই বায়ু যখন অন্তর্লোকে উদ্ভাসিত হচ্ছে তা জ্যোতিতে, সেই তো অন্তরিক্ষ, সেই অন্তরিক্ষের পরেই তো ব্রহ্মলোক, নিরালোক স্থিতি। এটা কি তিনি বুঝতে পারছেন না? এটা তিনি বুঝলেন না, গার্গী নিজেই ভাবছেন। এবং সভার শেষে যদিও যাজ্ঞবল্ক্যকে যে জিতলেন গার্গী, এবং সেটা যাজ্ঞবল্ক্যও জানতে পারছেন যে গার্গীই জিতলেন, কেননা সম্পদে তার কোনো লোভ নেই, তার জাগতিক সম্পদে কোনো লোভ নেই। আর এত জ্ঞান সত্ত্বেও যাজ্ঞবল্ক্য কিন্তু ওই সোনার শিং মোড়ানো গরুগুলিকে ছাড়তে পারছেন না। অবশ্যই আমি এটা খুব ভেবেই লিখেছি, যেটা লেখা উচিত, এটা অংশ হওয়া উচিত উপন্যাসের। গার্গী বাচক নবীর মতন মানুষ ছিলেন। এখানে আর একটা প্রশ্ন ছিল, যে শুধু গার্গী পারপাসফুলি এনেছো সেটাই আমার প্রশ্ন ছিল না। আমি আরেকটা প্রশ্ন রেখেছিলাম, যে এই যে এই যে একটা জায়গা যেখানে দেখা যাচ্ছে যে গার্গীকে অপমানিত করছেন, মানে লিমিটেশন, মেয়েদের এই যে গণ্ডিতে বেঁধে দেওয়া হলো, যে তোমার বিচরণ ক্ষেত্র ওইটুকু, এর বেশি তুমি যেতে পারবে না, ব্রহ্মবিদ হতে পারবে না মেয়েরা, এই যে সমস্ত না গুলো মেয়েদের জন্য, এবং শেষ হচ্ছে কোথায় গিয়ে, না সীতাকে রামচন্দ্র ত্যাগ করছেন। রামচন্দ্র কি পারতেন না
সীতাকে রক্ষা করতে? রামচন্দ্রকে জানতেন না? নিজে যখন ওইভাবে তার মীনাক্ষীকে ইয়ে করলেন, অপমান করলেন, তখনই তো উনি জানতেন যে সীতার ওপরে এই একটা আঘাত আসতেও পারে, কারণ একটা এরকম বনভূমিতে আমি সীতাকে নিয়ে রয়েছি। রামচন্দ্র তো পারতেন। এবার তোমার কাছে একটাই প্রশ্ন, যে তুমি কি এইটাই দেখাতে চেয়েছো যে রামচন্দ্র কি এই যে পর পর উত্তর বৈদিক কালে মেয়েদের এই রকম অপমান হতে হতে মানে ত্যাগ করে পর্যন্ত দিচ্ছে, একটা এক্সট্রিম লেভেলে নিয়ে চলে যাওয়া? যেহেতু ফিকশন, কেন প্রশ্নগুলো করছি, যে যেহেতু তুমি ফিকশনালি ব্যাপারটা নিয়ে এসেছো, তোমার হাতের মধ্যে ছিল, এইবার তোমার চরিত্রগুলো নিয়ে বলবো, যে জিনিসগুলো তো তোমার হাতে ছিল। তুমি তো মানে রঘুপতি রাঘব রাজারাম না দেখিয়ে একটু তো অন্তত পত্নীব্রতা একটু তো দেখাতে পারতে, একটু তো দেখাতেও পারতে, এটা তো কাম্য ছিল আমি মেয়ে হিসেবে। হ্যাঁ, যে অন্তত যে আর কি, যে বউয়ের জন্য বলছে তো যে আমি একপত্নীব্রতা, তা কেমন তুমি একপত্নীব্রতা যে তুমি তাকে রক্ষা করলে না, তাকে আনার জন্য যুদ্ধ করতে গেলে না? এটা তো রামের চরিত্রের এই দিকটা তো আমি মেয়ে হিসেবে এটা আশা করব। এটা অবশ্যই তুমি অনেক রামের দুর্বলতা রামের দুর্বলতা। চরিত্রে দেখিয়েছো, এটাও একটা ঘটনা যে তুমি অনেক রামের রাম চরিত্রে দুর্বলতা দেখিয়েছো। সাধারণ মানুষ এমনই দুর্বল হয়। রাম অসাধারণ কিছু তো ছিলেন না, একটি ক্ষুদ্র রাজ্যের রাজপুত্র তিনি। তাকে এইভাবে যে চুজ করা হলো, নেতারা চুজ করলেন তাকে, এটি তার একটি দুর্ভাগ্যের কারণ। তিনি সত্যি সীতাকে ভালোবাসতেন, ভালোবেসে পত্নীকে গ্রহণ করেছিলেন, এবং 14 বছর বনবাস ভারী সুখেই কাটছিল। কিন্তু এই নেতাদের দ্বারা পরিচালিত হতে হতে একটা কাঠিন্য তৈরি হলো, এবং একটা সময় তিনি একেবারে অপারগ হয়ে গেলেন। না হলে তাকে সরে যেতে হবে, সরে যেতে না, তার ভাগ্যে কি আছে তিনি জানেন না। এটা একটা দিক। আরেকটা যেটা তুমি বলছো, ভারত আর নগর ভারত দুটি সভ্যতা সম্পূর্ণ আলাদা। নগরায়নে যখন পুরুষ ভূমি আহরণ করছে, নারীও আহরণ করছে, তখন নারী আর ভূমি সমার্থক, একেবারে নারী ও ভূমি সমার্থক। ভূমি রক্ষা করার জন্য নারীকে গ্রহণ করা হচ্ছে, এবং সেই নারীর ক্ষেত্রে যে সন্তান জন্মাচ্ছে, পুরুষ জন্মাচ্ছে, পুত্র জন্মাচ্ছে, সেই পুত্র সেই ভূমির উত্তরাধিকারী হচ্ছে। সুতরাং আমার জন্য নির্দিষ্ট নারীটি শুধু আমারই, আর কারণ নয়। এখানে নারী একেবারে নারী এবং ভূমি সমান। সেই জিনিসটা নগর ভারতের সৃষ্টি, আরণ্যক ভারতের সৃষ্টি নয়। এখনো আরণ্যক ভারতে তারা কমিউনিটি লিভিং জানেন, গোষ্ঠী জীবন তারা জানেন, মানেন, কিন্তু আমরা সেটা জানি না, মানিও না। এই নগর ভারতের সঙ্গে আরণ্যক ভারতের ক্লাশ। মীনাক্ষী যখন প্রেম নিবেদন করছেন, তিনি আরণ্যক ভারতের প্রতিভূ। তিনি কি বলবো, অকপট, অত্যন্ত অকপট, নিজের ইমোশন, নিজের আবেগকে তিনি প্রকাশ করছেন। সুন্দর দেখতে সুদর্শন পুরুষ রাম, তাকে দেখে, রাম মানে তো রম্য, রমণীয়, তো তাকে দেখে তার মধ্যে যে একে আমি প্রেম নিবেদন করি, এবং সেটাই তিনি করেছেন। অত্যন্ত স্বাভাবিক, সহজাত একটি প্রবৃত্তি, যেটা নগর ভারত বা নগরায়ন, নগর সভ্যতা চিরকাল এই স্বাভাবিক প্রবৃত্তিকে চাপা দিয়ে এসছে। তার ফলে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এটাই কারণ। আর যেটা তুমি বললে যে এখনো মেয়েরা মনে করে যে তারা কিভাবে প্রস্তাব দেবে, পুরুষ প্রস্তাব দেবে, সেটা কন্ডিশনিং, এত হাজার হাজার বছরের কন্ডিশনিং আমাদের মাথায় চলে এসেছে। আমরা এইভাবে ভাবতে শিখেছি, ভেবেছি যে মেয়েরা হয়তো প্রস্তাব দিতে পারে না, সেটা খুব একটা ভালো দেখায় না, মেয়েদের জন্য জিনিসটা খুব একটা দৃষ্টিকটু ব্যাপার, এটা আমাদের এরম মনে হয়। কিন্তু তা তো নয়, এখনো আরণ্যক অধিবাসীরা ওভাবেই বাঁচেন। রামচন্দ্র কেন বাঁচালেন না সীতাকে? তার আর ক্ষমতার বাইরে চলে গেছিল ওটা, তিনি পারতেন না। লোক লজ্জা, প্রজারা কি বলবে, প্রজারা কি বলবে না, এই ব্রাহ্মণরা কি বলবেন, তোমার পত্নী অপহৃত হয়েছে, সে তোমার আমাদের সকলের শত্রু, এই আরণ্যক ভারতের সম্রাট তার কাছে ছিল, সে অঙ্কশাইনী হয়নি আমরা জানি, কিন্তু তবু আমরা বলবো যে সে রাক্ষসের দ্বারা স্পৃষ্ট, সে অস্পৃষ্ট নয়, সে স্পৃষ্ট। সুতরাং তাকে গ্রহণ করলে
একটা খারাপ নজির হবে। তুমি রাজা, তোমার এই নজির রাখা তো চলবে না, সমাজ তো তোমাকে অনুসরণ করবে। তাহলে যার যার পত্নী অপহৃত হচ্ছে, ফিরে এলেই তারা গ্রহণ করবে, সমাজের ভিত্তি নষ্ট হবে। রামচন্দ্র একেবারেই শুধু দুর্বল নয়, দুর্ভাগ্য, তার দুর্ভাগ্য যে তিনি নির্বাচিত হয়েছিলেন। আচ্ছা, এইখানেই তো কিছু বলার নেই। রামচন্দ্রের দুর্বলতা, রামচন্দ্রকে তুমি অসহায় রামচন্দ্র দেখাচ্ছ, অসহায় পুরুষ জাতির প্রতিভু। তাহলে এই যে রামের আর রাবণের যে কিছু কিছু জায়গায় আছে, রামের আর রাবণ দুজনেই কিন্তু মানসিক দ্বন্দ্বে, আলাদা আলাদা কারণে মানসিক দ্বন্দ্বে ভুগছে। বিভিন্ন জায়গায় উপন্যাসটিতে তুমি দেখিয়েছো যে রাবণেরও মানসিক দ্বন্দ্ব চলছে, রামেরও মানসিক দ্বন্দ্ব চলছে। তাহলে কিন্তু একটা অদ্ভুত জায়গা, যে দুজনেরই দ্বন্দ্বের অসহায়তার কারণগুলো কি এক না আলাদা? একেবারেই আলাদা। রাবণ একটি বৃহৎ সাম্রাজ্যের সম্রাট, তার কাছে সাম্রাজ্যের প্রতিরক্ষা, নিরাপত্তা, প্রজা পালন, প্রজাদের তিনি সন্তানের মতন ভাবতেন, একেবারে সন্তান স্নেহে তাদের রেখেছিলেন। তার একটা প্রমাণ আমরা পাই রামায়ণে, যখন অঙ্গদ গেছেন, তিনি চিনতে পারছেন না কে রাবণ, কারণ সভায় যারা বসে আছেন তারা সবাই রাবণের মতো দেখতে লাগছে। অর্থাৎ তারা এতটাই সুসজ্জিত, সম্রাটের মতন সেজেই বসে আছেন সবাই। এইটা রাবণের চরিত্রের একটা দিক, যে তিনি প্রজাদের নিজের মতন করে রাখতেন। লঙ্কা নগরীতে যারা ছিলেন তারা সবাই সেই প্রাসাদ নগরীতেই বাস করতেন, প্রাসাদের বাইরে বাস করতেন। মানে সেখানে আমরা দেখতে পাচ্ছি রাবণের সংকট অন্য। রাবণ অনেক দূরদর্শী, তিনি বুঝতে পারছেন যে পট বদলাবে, তিনি দেখতে পাচ্ছেন যে উত্তর ভারত থেকে একটি যাযাবর জাতি তারা ধীরে ধীরে দক্ষিণে প্রবেশ করছে, দক্ষিণের এই সম্পদে তাদের চোখ পড়েছে, এবং যুগ পরিবর্তন তিনি টের পাচ্ছেন। এই অবস্থায় তিনি কিভাবে সাম্রাজ্যকে রক্ষা করবেন তিনি তো ভেবে পাচ্ছেন না। এই সংকট রাবণের ব্যক্তিগত সংকট সেরকম বিশেষ কিছু ছিল বলে আমার মনে হয় না, একমাত্র মন্দোদরী ছাড়া। কারণ মন্দোদরী রাবণের থেকেও অনেক বেশি বুদ্ধিমতী, অনেক বেশি মেধাবী ছিলেন, সেটা রাবণ নিজেও স্বীকার করছেন। এই একটি মাত্র পারিবারিক তার সংকট ছাড়া আর কোনো সংকট রাবণের সেভাবে ছিল না। এবং অবশ্যই বিভীষণ যে, কিন্তু সেটা তো অনেক পরের কথা। এইটাই আমি দেখিয়েছি রাবণের চরিত্রের সংকট, আর রামচন্দ্রের চরিত্রের সংকটটা একেবারেই ব্যক্তিগত। বুঝলাম সেটাই, যে রামচন্দ্রকে তুমি যতটা রাজা হিসেবে দেখিয়েছো তার থেকে অনেক বেশি মানুষ রামচন্দ্র দেখিয়েছো। আর রাবণকে মানে যদিও বইটা মূল চরিত্র রাবণ, লঙ্কাধীশ রাবণ বইটা উপন্যাসটার নাম, কিন্তু অদ্ভুত ভাবে মানুষ রাবণকে যেন আমি অন্তত একটু কম খুঁজে পেলাম, আর মানুষ রামকে যেন বেশি করে দেখতে পেলাম। জানি না, এটা হয়তো রামায়ণ থেকে আমি নিজে খুঁজে পাইনি বলেই এইখানে মনে হয়েছে। রামায়ণে নিশ্চয়ই অনেক বড় বড় ব্যাখ্যা আছে, আমি তো সেভাবে পড়িনি, কিন্তু এই জন্য ভালো লেগেছে যে কোনো চরিত্রেও কখন জীবন্ত হয় আমরা জানি, চরিত্রগুলো যখন ভুল করে। সাহিত্যের চরিত্রগুলোর মানবায়ন, মানুষ বলে মনে করি আমরা তাদেরকে। হ্যাঁ, এখানে রামচন্দ্রের এই যে অসহায়তা, রামচন্দ্রের এই যে ভুল করা, এবার অসহায়তার জন্যই ভুল করছে কি কি থেকেও বড় কথা হলো সে তো করছে, বাধ্য হয়েই করুক, যাই হোক সে করছে। এবং যেমন যেমন রামায়ণে দেখিয়েছে ঠিক সেইভাবে তুমি এগিয়েছো, যে রামচন্দ্র ওই ওই একভাবে করেছে। এবার রামচন্দ্রের মনটা তো তখন বুঝিনি, এইখানটা এই জন্য বইটা আবার ভালো লাগা, যে যেন রামের মনটাও পড়া যাচ্ছে। এইটা খুব একটা আকর্ষণীয় ব্যাপার, যে লঙ্কাধীশ রাবণ এই হিসেবে যখন কেউ বইটা পড়তে যাবে, সেই যদি পড়ে পুরো বইটা ধৈর্য ধরে ভালো করে পড়ে, তাহলে কিন্তু সে রামকেও আলাদাভাবে খুঁজে পাবে, মানুষ রামচন্দ্রকে খুঁজে পাবে। এইটা কিন্তু বইটার একটা বিশেষত্ব বলে আমার মনে হয়েছে।
যে মানুষ রামচন্দ্রকে কিন্তু আমরা আলাদাভাবে খুঁজে পেয়েছি, যেখানে এই যে তুমি যখন বললে না প্রথমে যে আমাদের মধুসূদনের কথা, যে মধুসূদন দত্ত যেভাবে মেঘনাদ বধ কাব্যে মানুষ মেঘনাদ, মানুষ রাবণ এদেরকে তুলে ধরার চেষ্টা কি তুলে এনেছিলেন, হ্যাঁ এইখানে লঙ্কাধীশ রাবণে কিন্তু আমি মানুষ রামচন্দ্রকে খুঁজে পেয়েছি। এটা একটা লঙ্কাধীশ রাবণের একটা মানে বিরাট প্রাপ্তি আমার মনে হয়েছে। আর আরেকটা হরধনু দুবার কিন্তু তুমি হরধনু বঙ্গের আগে একবার আর আরেকবার কোথাও আমার মনে পড়ছে না, রাবণ কিন্তু রামের মানুষ চক্ষে ধরা দিচ্ছে। এইটা একটা অদ্ভুত লেগেছে যে রামের মানুষ চক্ষে রাবণ আসছে। উপন্যাসের কি প্রয়োজন ছিল বলতে পারবো না, কিন্তু তুমি তো নিশ্চয়ই পারপাসলি এটাকে এনেছো, কোথাও একটা পেয়েছো। তুমি তো অনেক রেফারেন্স বইয়ের শেষে আছে, উপন্যাসের শেষে যে অনেক কটা রেফারেন্স তুমি দেখিয়েছো। ছোট্ট করে বলো যে কেন রাবণ এলো রামের মানুষ চক্ষে। রাবণ তো রামের মানুষ চক্ষে আসবেন তার কারণ দুজনেই সেই সময় মহাকালের কোনো একটি কি বলবো অজ্ঞাত সূত্রে বাঁধা, যার জন্য রাম দেখছেন রাবণকে এবং প্রচন্ড আকর্ষণ অনুভব করছেন। রামায়ণে কিন্তু রাবণ অত্যন্ত সুদর্শন পুরুষ বলে বর্ণিত আছে এবং তাকে দেখলেই পুরুষ স্ত্রী নির্বিশেষে একটা আকর্ষণ অনুভব করতেন। আমার মনে হয়েছিল রাম কেন করবেন না, তাহলে সেই একই আকর্ষণ রাম কেন অনুভব করবে না, রামও অনুভব করেছেন নিশ্চয়। এবং তাই জন্যই আমি দেখেছি যে বারবার রাম তো জানেন রাবণ সম্পর্কে, সে সময় ভারতবর্ষে সবাই জানেন যে তিনি সম্রাট, তো সেই সম্রাটের প্রতি একই আকর্ষণ রামও অনুভব করছেন। এটা আমার একেবারেই নিজস্ব মানে লেখক হিসেবে স্বাধীনতা আমি নিয়েছি, যেখানে রাম যেন একটা রিয়ালাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, রাবণকে দেখছেন এবং আকর্ষণ অনুভব করছেন। রাবণের শেষ সময় পর্যন্ত রাম সেই আকর্ষণটি অনুভব করেছেন। বেশ, বুঝলাম। আচ্ছা, আমাদের সঙ্গে আরো দুজন আছেন, দুজনকে আমরা পেয়েছি। এক হলেন প্রাবন্ধিক অধ্যাপক বিশ্বজিৎ পান্ডা আমাদের সাথে আছেন, আরেকজন এই বইটির এই রাবণের প্রকাশক। এটা একটা আমাদের কাছে খুব বড় প্রাপ্তি যে রাবণের প্রকাশক রয়েছেন আমাদের সাথে। আমি এদের দুজনকেই আস্তে আস্তে অনুষ্ঠানে অংশ নিতে বলবো। আমি বিশ্বজিৎদার কাছে যাব প্রথমে। আমি আলোচনা শুনছিলাম মুগ্ধ হয়ে লেখক এবং আজকের সঞ্চালক তানিয়া এবং অনিন্দিতাদের, এবং আমার খুব বারবার মনে হচ্ছিল যে আসলে লেখাটা যখন লেখা হয়ে যায় তখন খুব একটা লেখকের অধিকার থাকে না। যেমন একটা উপন্যাস বা গল্প সিনেমা হয়ে যাওয়ার পরে একবার একজন বলেছিলেন, সম্ভবত মণিশঙ্কর বলেছিলেন, যে মেয়ে যখন বিয়ে হয়ে গেল, গোত্রান্তর হয়ে গেল, শ্বশুর বাড়ি চলে গেল, সে আর আমার সম্পত্তি নয়। আমার এই আলোচনা শুনতে শুনতে সেটাই বারবার মনে হচ্ছিল। আমি একদম শেষ যেটা আলোচনা হচ্ছিল, আপনারা আলোচনা করছিলেন, লেখক বলছিলেন যে তিনি মূলত রামের সংকটটা বেশি করে দেখিয়েছেন, রাবণের সেই অর্থে কোনো সংকট নেই, মন্দোদরির জায়গাটুকু ছাড়া। আমি যদি ভুল না শুনে থাকি, আমি না ঠিক আমার উপন্যাসটা পড়তে পড়তে ঠিক উল্টো একটা জিনিস মনে হয়েছে। সংকট বলতে তো মানসিক সংকট, এখানে তো খাওয়া পড়ার সংকটের কথা বলা হচ্ছে না। তো মানসিক সংকট কার থাকে? মানসিক সংকট থাকে একজন অনুভূতিশীল মানুষ, খুব সূক্ষ্ম অনুভূতির যারা মানুষ, সেন্টিমেন্টাল মানুষ, তার মধ্যে থাকে। রামচন্দ্র নিশ্চয়ই সেরকম ছিলেন, কিন্তু উপন্যাসের একটা সময় পর্যন্ত, যখন তিনি বিশ্বামিত্রের হাত ধরে যাচ্ছেন জঙ্গলে রাক্ষস নিধন করতে, তখন পরবর্তীকালে তিনি যখন ধর্ম থেকে চ্যুত হচ্ছেন, এবং সেটা এই উপন্যাসে চমৎকার ভাবে এসেছে, কিষ্কিন্ধা পুরো বাসীকে কিভাবে অপমান করছেন, সুগ্রীব তার বন্ধু, অথচ বালি সম্পর্কে বলছেন যে শাখা মৃগ, তোমরা জানো যে মৃগয়া আমার পেশা, মৃগয়া করতে আমরা ভালোবাসি, যেভাবে মৃগয়া করি সেইভাবে তোমাকে মারবো। বা যখন এই মীনাক্ষীর কথা এসেছিল, মীনাক্ষীকে
মিনাক্ষী তাকে প্রেম প্রস্তাব দিল এবং সেটাকে কিভাবে উপহাস করছেন, অস্বীকার করছেন, এবং তানিয়া যেটা বলেননি আসলে বলাৎকার করেছেন, এবং একসঙ্গে মানে গ্যাং রেপ বলা যেতে পারে, দুই ভাই মিলে লক্ষণ এবং রাম। ফলে আমার মনে হয় না ওই মানুষটির যে ধর্ম থেকে চ্যুত হয় তার আর যাই হোক কোনো সংকট থাকবে। সংকট থাকে একজন অনুভূতিশীল মানুষের, এবং রাবণের সেই সংকট আছে, শেষ পর্যন্ত আছে, ভাগ্যিস আছে। যদি না থাকতো তাহলে এই লঙ্কাধীশ রাবণ এরকম নামকরণটা সার্থক হতো না। কোথায় আছে? যখন যে রাবণ শেষ পর্যন্ত কিছু করতে পারছেন না, ছটফট করছেন। বিশেষ করে সীতার প্রতি তার যে একটা অদ্ভুত শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা, যখন সীতার পাতাল প্রবেশ হচ্ছে, একটা কূপ ছিল, একসঙ্গে চিতা সজ্জিত হয়েছে, তখন বলি মেয়েটি অন্তত স্বামীর কাছে গিয়ে কষ্ট পাবে না, এটাই তো। বা যখন তার ছেলে পরমাণু গবেষণা করছে সমুদ্রের তলায়, তখন তার কোনো রকম আগ্রহ নেই। তার ছেলে, তিনি যেভাবে তার কি বলবো, তার সৈন্যদের বা যুদ্ধ ব্যবস্থাকে সাজাতে চান, ছেলে অন্যদিকে যাচ্ছে। এটাই তো তার মানসিক সংকটের জায়গা। বা এত ক্ষমতাধর হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত কিন্তু তার ওই জঙ্গলের এদের বাঁচাতে পারেন। তারকা রাক্ষসী তো অনেক পরের কথা, পরবর্তীকালেও কাউকে বাঁচাতে পারেননি, যা করবার রাম করেছেন। আমার মনে হয়েছে আসলে যদি সংকট কারোর থাকে, সেই সংকট হচ্ছে রামের নয়, রাবণের সংকট। রামের সংকট খুব মোটা দাগে দেখা যায়, একজন চোখ থাকলে দেখতে পারে। কিন্তু রাবণের যে সংকট এখানে এসেছে, সেটার জন্য মনশ্চক্ষু দরকার, এবং আমার মনে হয় সেটা খুব সঠিকভাবে লেখক তুলে ধরেছে। এবং এখানে একদম শুরুতে তিনি বলেছিলেন যে মার্জনা করবেন, আমি যদ্দূর জানি তিনি অনুপ্রেরণা শব্দটা ব্যবহার করেছিলেন। এই শব্দটা কেন জানি না, এড়িয়ে যেতে পারলে খুব ভালো হয়। তিনি বলেছিলেন যে মেঘনাদ বধ কাব্যের অনুপ্রেরণায় কথাটা লিখেছে। কি অদ্ভুত সমাপতন লক্ষ্য করুন, আমরা আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ মাইকেল মধুসূদন দত্তের জন্মের 200 বছরের মধ্যে দিয়ে আমরা চলছি, এবং মাইকেল মধুসূদন দত্ত বললে কিন্তু মেঘনাদ বধ কাব্যের কথাই মনে পড়ে। তিনি চতুর্দশপদী লিখেছেন, বীরাঙ্গনা লিখেছেন, নাটক লিখেছেন, কৃষ্ণকুমারী, সবকিছুকে ছাড়িয়ে যায়, সবকিছু গান হয়ে যায় মেঘনাদ বধ কাব্যের কথা। মেঘনাদ বধ কাব্য যেভাবে সময়ের দাবি থেকে লেখক কবি লিখেছিলেন, উপস্থাপনা করেছেন, আমার মনে হয়েছে অনিন্দিতা মণ্ডলও তাই। অনিন্দিতা মণ্ডল শুরুতেই বললেন যে আমি রামায়ণ লিখেছি, একেবারেই না, আমার একদম মনে হয়নি, বরং ঠিক উল্টো। এই হচ্ছে মানে কোনো জিনিস আছে না, আমাদের মাথার মধ্যে এমন চেপে বসে, আমরা চট করে তাকে তাড়াতে পারি না। যেহেতু বিষয়ের মধ্যে রাম আছে, রামায়ণ আছে, তিনি রামায়ণ লিখছেন। যেমন মেঘনাদ বধ কাব্য রামায়ণ নয়, ঠিক একইভাবে লঙ্কাধীশ রাবণও কিন্তু রামায়ণ নয়। আর যদি রামায়ণ হতো তাহলে আজকের দিনে আমরা পড়তাম না ভাষা ও ভবিষ্যৎ, এটা নিয়ে শুধু ফালতু সময় নষ্ট করতো না। ভাষা ও ভবিষ্যৎ এটা নিয়ে যথার্থ করছে, তার কারণ এই লেখার, যেমন মেঘনাদ বধ কাব্য যে সময় মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, তখন মনে রাখতে হবে 19 শতক, আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন ভারতবর্ষ। তার এই যে পরাধীন ভারতবর্ষের একজন নাগরিক হয়ে যে যন্ত্রণা, বাইরের থেকে কজন ইংরেজ এসেছিল, কজন এসেছিল, কোটি কোটি তো ইংরেজ আসেন, কোটি কোটি তো ভারতীয়রা ছিল, কিন্তু এই কজন এসে যেভাবে আমাদের দখল করে নিয়েছিল, তার বিরুদ্ধে তার কথাগুলো বলবার ইচ্ছে হয়েছিল। ঠিক একইভাবে অনিন্দিতা মণ্ডলের যে সময় তিনি লিখছেন 2020 সালে দাঁড়িয়ে, মনে রাখতে হবে তখন শুধু ভারতবর্ষের নয়, পৃথিবীর জ্বলন্ত সমস্যা হচ্ছে পরিবেশ। পরিবেশকে বাঁচাতে হবে, চারিদিকে অরণ্য ধ্বংস চলছে। এই যে সময়ের দাবি, এই সময়ের দাবি থেকে তিনি এটি লিখেছেন। তিনি একবারও রামায়ণ লেখার চেষ্টা করেননি, অন্তত আমার মনে হয়নি। তিনি একটি উপন্যাস লেখার চেষ্টা করেছেন। ঘটনাচক্রে যে চরিত্র, প্রধান চরিত্র, সেই চরিত্রগুলো ঘটনাচক্রে আমাদের যে রামায়ণ চেতনা, রামায়ণ বোধ, রামায়ণ বিশ্বাস, আমাদের বাঙালির এবং ভারতীয়দের অস্তিত্বে মিশে আছে, সেই চরিত্রের সঙ্গে মিলে গেছে বলে তিনি এটা করেছেন। এবং আমার সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয়েছে যে 2-3টে জিনিস এই উপন্যাসে, যেটা যে কারণে আজকের দিনেও খুব প্রাসঙ্গিক মনে হয়। এর
এখানে এসেছিল যে সভ্যতার, মনে রাখতে হবে যে আমরা যে আস্তে আস্তে এখন আরণ্য, ভারতবর্ষের কথা এসেছিল, অরণ্যের কথা এসেছিল, সভ্যতার হাত ধরে কিন্তু আস্তে আস্তে অরণ্য ধ্বংস হয়েছে। অরণ্য তো ধ্বংস হয়নি, আসলে প্রকৃতি ধ্বংস হয়ে গেছে। অরণ্য ধ্বংস হলে তবু কথা ছিল, অরণ্যর হাত ধরে সমগ্র প্রকৃতি এবং পরিবেশ ধ্বংস হয়ে গেছে। এবং এই যে ধ্বংস, এই ধ্বংসটা কারা করল? এখানে আর্যদের কথা এসেছে, যার প্রতিনিধি হিসেবে রাম এবং বিশ্বামিত্র ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে মনে রাখতে হবে যে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, তারকা রাক্ষসীর কথা এসেছে, দশাননের মাতামহী। তাকে, তার সম্পর্কে এখানে বলছেন লেখিকা অনিন্দিতা মণ্ডল বলছেন যে সে পালন করে, জঙ্গলকে পালন করে, অরণ্যকে পালন করে, অর্থাৎ অরণ্যের যারা পশু পাখি জীবজগৎ সকলকে রক্ষা করে। আর তাকেই সভ্যতা এসে, বলদর্পী সভ্যতা আসে, তাকে মেরে ফেলতে চাইছে। তাকে যদি মারে তাহলে সমগ্র অরণ্যকে ধ্বংস করে ফেলবে। আমার এক্ষুনি আলোচনা শুনতে শুনতে, আমি আগে এটা ভাবিনি, আলোচনা শুনতে শুনতে মনে হচ্ছিল চণ্ডী মঙ্গলের কথা। দেবী চণ্ডী তো এটাই করতেন, যে অরণ্যের জীবজন্তুকে রক্ষা করতেন। আরণ্য ভারতবর্ষের কথা এসেছিল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই আরণ্যক উপন্যাসের কথা মনে পড়ছে। সেখানে জঙ্গলের জন্তুদের কে রক্ষা করত? সেই যে কি বলে আরণ্যক দেবী। এই কোথায় যেন সময়ের সঙ্গে সঙ্গে চণ্ডী, তারকা বা বিভূতিভূষণের যে আরণ্যকের যে পশু পাখিকে রক্ষা করবার যে দেবী, সব যেন একই সূত্রে গাঁথা হয়ে যায়। এটাই হচ্ছে এই উপন্যাসের প্রাসঙ্গিকতা। এবং সেই কারণেই আজকের দিনে উপন্যাসটা ভাষা ও ভবিষ্যৎ আলোচনা করছে। মনে রাখতে হবে, এইটা আমাদের অন্য একটা শিক্ষা দেয়। কি শিক্ষা? সেটা হচ্ছে পরিবেশ এবং সভ্যতাকে, আমি একটু আগে বলেছিলাম যে সভ্যতার হাত ধরে তো পরিবেশ নষ্ট হয়। তাহলে কি রাক্ষস রাজ রাজ্যে এত বেশি পরিবেশের কথা বলছেন, অরণ্য রক্ষা করবার কথা বলছেন, তাহলে কি সেখানে সভ্যতা ঢোকেনি? অবশ্যই ঢুকেছে। যেখানে পারমাণবিক গবেষণা করছে মেঘনাদ সমুদ্রের তলায়, যেখানে বসু সেন প্লাস্টিক সার্জারি করে দিচ্ছে মীনাক্ষীর যে নাক এবং কান, তার থেকে তো সভ্য আর কিছু হতে পারে না। আসলে রাবণ সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলেছেন। ডেভেলপমেন্ট কত রকম হয়, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এখনকার একটা খুব জ্বলন্ত সমস্যা, জ্বলন্ত আলোচ্য বিষয়। আমরা আলোচনা করবার চেষ্টা করি, যেখান থেকে এই যে বিভিন্ন জায়গায় হোমস্টে গুলো হচ্ছে, এবং এখানেও সেই ইকো ফেমিনিজমের কথা বলছিলেন। তো এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তাহলে ডেভেলপমেন্ট দুটোই হচ্ছে। একভাবে করেছেন তথাকথিত ব্রাহ্মণরা, আর্যরা, রামচন্দ্র যার প্রতিনিধিত্ব করেছেন, আর আরেক দিক থেকে করেছেন রাবণ এটা দেখানোর চেষ্টা করেছে। এইগুলো নিয়ে অজস্র আলোচনা করা যায়। এবং আমি যেটা বলছিলাম যে পরিবেশ রক্ষা করার কথা কিভাবে ভাবছেন তিনি, রাবণকে তার তারকা বলতেন যে সমস্ত কিছু অরণ্যের প্রতিটি কণার মধ্যে জীব আছে। এখানে জীব অর্থে কি ব্রহ্ম যদি ধরি, সেই উপনিষদের প্রথম ঈশোপনিষদের শ্লোকটা তো মনে পড়ে আমাদের, ঈশাবাস্য জগৎ, ঈশাবাস্য নিরং সর্বং যৎকিঞ্চ যৎ জগৎ। সমস্ত কিছুর মধ্যে যে জীব আছে, এবং সেই জীবকে রক্ষা করা, জীবনকে রক্ষা করবার দায়িত্ব শেখানোর চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত পারেননি। কিন্তু আর একটা জিনিস যেটা আমার একটা ছোট ব্যাপার বলে আমি করব, এখানে প্রকাশক আছেন আর তিনি কথা বলবেন, বা পরবর্তীকালে যদি আবার বলতে আসা যায়, এখানে যৌনতার একটা চমৎকার প্রয়োগ আছে। এখানে বারবার বলা হচ্ছে যে কাউকে ভালোবাসা, প্রেমে পড়াটার মধ্যে, প্রেম প্রকাশ করবার মধ্যে, প্রস্তাব দেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। এবং আশ্চর্য ব্যাপার, এইখানে বোঝা যায় সীতা কতটা আধুনিক ছিলেন, অন্তত অনিন্দিতার ডিকশন অনুযায়ী কতটা আধুনিক বোঝা যায়। তিনি বলছেন, সীতা ভাবছে যে রাম লক্ষ্মণকে মীনাক্ষী প্রপোজ করেছে, সেটা তো তা। এবং কেউ যদি এরকম, মানে আমার শব্দটা ঠিক গুছিয়ে বলতে পারছি না, যদি এরকম প্রেমের প্রস্তাব নিয়ে আসে, তাকে কি কেউ অপমান করে? অপমান করা যায়? মনে রাখতে হবে,
সেই লক্ষ্য পুরুষটিকে তার স্বামী। তো স্বামীর প্রতি যখন অন্য কোনো মেয়ে এসে প্রেম প্রস্তাব আসছে, সেটাকে তিনি সহানুভূতির চোখে দেখছেন। বা যখন মন্দোদরী রাবণ বহু নারীতে গমন করতেন, সে প্রসঙ্গ এসেছে এবং মন্দোদরী সেখানে বলছেন যে তার সঙ্গে কোথায় একটা আনন্দের সম্পর্ক আছে। এবং আরেকটা জিনিস খুব চমৎকার, খুব একটা তিনি লেখিকা বলেননি, কিন্তু একটা দুটো জায়গায় বলে গেছে যে মেঘ তারকা চাইতেন যে রাবণ এবং মন্দোদরীর সন্তান হবে আনন্দের সন্তান, কারণ নরনারীর যৌনতার মধ্যে একটা পবিত্র আদিমতা আছে এবং সেই আনন্দ আছে, তাই আনন্দের সন্তান হবে। কিন্তু ঋষিরা, আমরা জানি ঋষিদের দেখেওছি, যে কোনো মেয়েকে দেখে তিনি কামার্ত হচ্ছেন এবং গন্ধর্ব মধ্যে বিয়ে করছেন। তাহলে সেখানে সেখানে যৌনতা আছে ঠিক, প্রেম নেই, আনন্দ নেই। মিলন আছে ঠিক, যৌন মিলন আছে ঠিক, কিন্তু সেই মিলনটা অনেকটা ধর্ষণের মতো। এই যে এই যে এই যে লেয়ার গুলো এসেছে, রাক্ষসের সন্তান, ভালোবাসা আর ভালোবাসার সন্তান। আসলে ভালোবাসাটা জরুরি মিলনের ক্ষেত্রে। সে নিজের বউ কি পাড়ার লোকের বউ সেটা জরুরি নয়, এটাই হচ্ছে জরুরি ভালোবাসা দুই তরফের আছে কিনা, যেখান থেকে কিন্তু তথাকথিত রাক্ষস এবং লঙ্কাধীশ রাবণ এগিয়ে গেছে। এবং উপন্যাসের শেষ দিকে একদম একদম যে শেষ জায়গায় কি আশ্চর্য দক্ষতায় লেখক তৈরি করছেন একসঙ্গে দুটো চিতা, রাবণের চিতা, সীতার চিতা। আশ্চর্য, দুজন দুজনের প্রতি কিন্তু এটা শ্রদ্ধা ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিশ্বাস করি যে এই শ্রদ্ধা যদি নরনারী হয়, শ্রদ্ধা ভালোবাসা, শ্রদ্ধার মধ্যে ভালোবাসা মিশে থাকে, ভালোবাসার মধ্যে শ্রদ্ধা মিশে থাকে, প্রেম মিশে থাকে। এগুলোকে আলাদা করা যায় না। শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম, যৌনতা কোনোটাকে আলাদা করা যায় না। আলাদা করা যায় ধর্ষণকে। দুজন দুজনের প্রতি একটা কিন্তু সফট কর্নার ছিল, তাই দুজনের চিতা একসঙ্গে সাজানো হচ্ছে, একদিকে রাবণ, একদিকে কি বলে সীতার। এবং সীতার যেখানে চিতাটা থাকছে সেখানে একটা কূপ ছিল, যেখান থেকে সে পাতাল প্রবেশ হবে। আসলে পাতাল প্রবেশ হবে এই কথাটা বলছি একই কারণে, যেটা দিয়ে আমি শুরু করছিলাম, যে আমাদের মানে চৈতন্যের মধ্যে রামায়ণ চেতনা, তথাকথিত রামায়ণ এমন ভাবে মিশে আছে, আমরা চাইলেও পারছি না এই অসামান্য একটি উপন্যাসকে এটি উপন্যাস হিসেবে দেখতে। লেখিকা হয়তো চাইছেন না, পারছেন না, এটাই হচ্ছে অদ্ভুত ব্যাপার। তিনিও কোথায় প্রথম দিকে তার মুখ দিয়ে বেরিয়ে গেছে, হ্যাঁ আমি তো রামায়ণ লিখেছি আমার দৃষ্টিকোণ থেকে, আমার মতো করে। না, তিনি রামায়ণ লেখেননি, তিনি একটি উপন্যাস লিখেছেন। ঘটনাচক্রে আমিও বললাম রামায়ণ চরিত্রগুলো এসেছে, বহু আলোচনা হতে পারে এখানে। তানিয়ার প্রশ্ন থেকে আলোচনা হয়েছে, গার্গীর কথা এসেছে এবং সোশ্যাল আপলিফটমেন্টের কথা এসেছে, কিভাবে জনক আস্তে আস্তে পরিশ্রম করছে এবং জনকের হাত ধরে সকলে শিখছে। পরিশ্রম করলে কিন্তু তুমি রোজগার করতে পারো। মানুষ আহরণজীবী ছিল একসময়, একসময় শুধু, এবং আরণ্যক মানুষ তো তাই। আমার এমন অন্য একটা ঘটনার কথা মনে পড়ছে, 2005-06 সাল বা কিছু একটা হবে, তখন আমলাশোল টোল নিয়ে খুব হইচই চারিদিকে। আমলাশোলে প্রচুর মানুষ মারা গেছে, কে বলছে অপুষ্টিতে, কে বলছে অনাহারে। কিন্তু ইন্টারেস্টিং, মনে রাখতে হবে কারা মারা গেছেন। আমার এইটা আজকে আলোচনা হতে হতে খুব মনে পড়ছে, মারা গিয়েছিলেন কিন্তু যারা আরণ্যক অধিবাসী। কেন মারা গিয়েছিলেন? তারা নিজেদের গর্ব করেন, আমরা হচ্ছে আহরণজীবী, আমরা কৃষি কাজ করি না। আসলে এক্ষেত্রেও কিন্তু আমাদের অস্তিত্বের মধ্যে মিশে থাকা একটা চেতনা, একটা বিশ্বাস, একটা বোধ কোথায় কি কাজ করেনি, করেছিল। এবং এখানে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কৃষি ব্যবস্থার হাত ধরে অরণ্যের জমির রূপ পরিবর্তন হচ্ছে। জমির রূপের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে যখন অরণ্য ছিল সেটা হয়ে গেল কৃষি জমি, এবং মানুষ আস্তে আস্তে আহরণজীবী ছিলেন, তারা আস্তে আস্তে উৎপাদনজীবীতে হলেন। এই আপলিফমেন্টের কথাও আছে। নারীবাদীর কথা তো এসেছে, বা গার্গী কিভাবে যাজ্ঞবল করে অপমান করেছিলেন এবং তারকাকে হত্যা করা একইভাবে এসেছে। এই নিয়ে প্রচুর আলোচনা হতে পারে। এই উপন্যাস নিয়ে আমি আপাতত থামছি এখানে। আমি ওভার টু তানিয়া। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দা। বিশেষ করে এই যে অংশটা নিয়ে তুমি বললে, সেই জায়গাটা আমি তখনও পৌঁছতে পারিনি। যাই হোক, তুমি বলে দিলে। এটা খুব মানে এতটা বিশ্লেষণ করে তুমি অধ্যাপক, তুমি যতটা বিশ্লেষণ করে বললে ততটা
পাঠকদের জন্য খুবই সুবিধাজনক হলো। আমি আর একটা প্রশ্ন করব অনিন্দিতা দিকে, সেটা হলো যে বিশ্বজিৎদা যতই বলুক না কেন যে তুমি রামায়ণ লেখনি, ঠিকই নিশ্চয়ই তুমি রামায়ণ লেখনি, কিন্তু রামায়ণের চরিত্রগুলো তো এসেছে এবং পরপর যেভাবে সিকোয়েন্স ছিল সেইভাবেই এসেছে। যে রামায়ণ তো লেখনি ঠিকই, হ্যাঁ আমি এটাই বলছি যে রামায়ণের চরিত্রগুলো এসেছে, এই উপন্যাসটিতে রামায়ণের চরিত্রগুলো এসেছে এবং রামায়ণে যেইভাবে আঁকা আছে সেইভাবেই এসেছে। সেই সূত্র ধরে একটা চরিত্রের কথা বলবো, অনেক চরিত্র নিয়েই অনেক কিছু বলা যায় কিন্তু অতক্ষণে তো আর অনুষ্ঠান হবে না। যাই হোক, একটা চরিত্র যেটা রামায়ণের মূল চরিত্রগুলোর মধ্যে একটি, তিনি হলেন মহাবীর, হনুমান। এই চরিত্র রামায়ণের একটা বিরাট জায়গা নিয়ে আছে, যেটা তোমার এই অংশে, যেখানে সীতা উদ্ধারের অংশ, সেখানেও এসেছে, কিন্তু বড়ই ম্লান, বড়ই ম্লান চরিত্র। রামায়ণ মানে রামায়ণের উজ্জ্বল চরিত্রকে তুমি ম্লান করে দিয়েছো, মানে ম্লান দেখিয়েছো কেন? বিশ্বজিতের সঙ্গে এখানেই তো আমি একমত। আমি তো আমার মতন লিখেছি। হ্যাঁ, 100বার রামায়ণকে আমি সূত্র হিসেবে নিয়েছি। অনেক রকমের ভার্সন আছে রামায়ণের। হ্যাঁ, কেউ যদি ধরতে চান যে এটা একটা ভার্সন, তিনি ধরতে পারেন, কিন্তু আমি তো উপন্যাসটা আমার মতন লিখেছি এবং আমার মনে হচ্ছে সেই উপন্যাসে হনুমান বা মহাবীর তার বিশেষ কোনো জায়গা থাকতে পারে না, তার কোনো বিশেষ জায়গা ছিলও না। এগুলো তো ভক্তিরসে জারিত কিছু ভার্সন পরে তৈরি হয়েছে এবং আমার নিজের বিশ্বাসে সেই জায়গা থেকে আমি লিখিনি হনুমানের কথা। কিন্তু আবারও বলবো যে লেখককে এত প্রশ্ন করা ঠিক না, যেটা বিশ্বজিৎ বলেছেন পাঠক ইন্টারপ্রেট করবেন, আমার ইন্টারপ্রিটেশনের দায়িত্ব আর উচিত নয়। না, আসলে লেখককে পেলে, বইয়ের আলোচনায় লেখককে পেলে এই লোকটুকু তো সামলানো যায় না, যে যে প্রশ্নগুলো আমার পাঠক হিসেবে মনে হয়েছে, আমি সেই প্রশ্নগুলো লেখককে যখন পেয়েছি তখন আমি সেইগুলো, যে তুমি কিভাবে, কেন, এই যে বারবার করে কেন বলছি, কারণ এই কেন উত্তর তো তুমি দিতে পারবে, কারণ তুমি চরিত্রগুলো এঁকেছো, কিভাবে এঁকেছো সেইটাই জানার কৌতূহল, আর কিছুই নয়। যেমন এই এখন আমাদের যিনি প্রকাশক, এই লঙ্কাধীশ রাবণের যিনি প্রকাশক, পবনামার কর্ণধার, তিনি রয়েছেন, তাকে একটি মাত্রই প্রশ্ন করব যে আপনি তো অনেক বই, আপনার প্রকাশনা জগতে অনেক বই আপনি করেছেন, এই লঙ্কাধীশ রাবণটাকে কেন আপনি নির্বাচন করলেন? অনিন্দিতা মণ্ডলের অনেক বই আছে, আপনি পরবর্তীতে করেওছেন, লঙ্কাধীশ রাবণটা যখন আপনি পেলেন, এইটাকে কেন আপনার মনে হলো যে হ্যাঁ এটা বই করা উচিত? আমার যদি আমাদের মানে যে ক্যাটালগ আছে, ক্যাটালগটা একটু কেউ খেয়াল করেন, দেখবেন যে আমাদের কাজের যে কোনো ধরনের মানে কাজের একটা পরিচিত থাকে, যে মানুষ যে প্রথম থেকে কাজ করছে, আমরা 12 বছর ধরে প্রকাশনা করছি, তো সেখানে উত্তরটা অনেকটা লুকিয়ে আছে যে আমরা যে ধরনের কাজ করি সেটার একটা কি বলবো, মানে সেটা অনেকটা একরকম রাবণ। আমরা যে ধরনের কথা বলতে চাই, বা সব থেকে বড় ব্যাপার বলতে পারেন যে ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হতে চাই, যা চলে আসছে, যা ভাবা হচ্ছে, তার বাইরে যদি কেউ কিছু কখনো ভাবেন, কেউ কিছু করতে চান, তাহলে আমাদের প্রকাশনা সবসময় তার জন্য দ্বার খোলা। এটা প্রথম কথা, সেটা যে কোনো বিষয় হতে পারে। এবার রাবণের মতো একটা ক্যারেক্টার যদি একটি মূল উপপাদ্য হয়ে ওঠে একটি বইয়ের বা উপন্যাসের, তাহলে সেটা তো করা উচিত বলে মনে করি। সেটা যে কোনো প্রকাশক পেলেই লুফে নেওয়া উচিত ছিল বা হওয়া উচিত বলে আমি মনে করি। ঠিক যে কারণে একটু আগেই মেঘনাদ বধ কাব্যের রেফারেন্স এলো, মানে মেঘনাদ বধ যদি সেই সময় দাঁড়িয়ে যে প্রকাশক যখন ছাপা হচ্ছে, ঠিক যদি আমরা সেই সময় পিছিয়ে মানে আরো এগিয়ে আসি, বা এই কথাতে পিছিয়ে আসি, আমরা 2023 সালে যখন ছাপা হচ্ছে এটা আসি, ব্যাপারটা তো একই। তখনও যেভাবে রামায়ণকে দেখা হয়েছিল বা মাইকেল মধুসূদন যেভাবে দেখেছেন,
তখনও তাকে যে বাধার সম্মুখীন হতে হয়েছিল, এবং আপনি হয়তো আপনারা অনেকেই যদি জানি না আপনারা খেয়াল করছেন, কারণ ফেসবুকে যখন আমরা এই বইটা প্রমোশন করি আমাকে প্রভূত আক্রমণের মুখে পড়তে হয়েছে, প্রভূত, মানে তার কোনো মানে ইয়ত্তা নেই যে আমাকে, এবং সেটা অত্যন্ত কুরুচি ভাষায় এবং ব্যক্তি আক্রমণ, এবং যে মানে কি বলবো আর কি, যেরকম আক্রমণ হয়ে থাকে প্ল্যাটফর্ম। কিন্তু তারপরেও আমি প্রচার বন্ধ করি, আমি ক্রমাগত বইটা প্রচার করেছি এবং বইটা বিক্রি করে গেছি। এইবার এই যে একটা, আমি সব সময়, আমি ব্যক্তিগতভাবে মনে করি, শুধু প্রকাশক নয়, আমি একজন মানুষ হিসেবেও মনে করি যে আপনার মতের সঙ্গে আমার মত নাও মিলুক, কিন্তু মানে আলোচনার পরিসর এটা হওয়া উচিত। শুধু মতের মিল হলেই সেখানে আলোচনা হবে, আর মতের মিল না হলে সেখানে আলোচনা হবে না। এইটা যে কোনো রকমের ফিল্ডে, মানে ক্রিয়েটিভ শুধু নয়, যে কোনো রকমের মানে তৈরি করার জিনিস আমি বলবো এটা খুব ক্ষতিকারক, এটা আমার মনে হয়। সে কারণে যখন আমি দেখেছি যে রাবণকে নিয়ে আমি যখন পাণ্ডুলিপিটা চেয়ে পাঠাই, প্রথমত রাবণ শুনেই পাণ্ডুলিপি চেয়ে পাঠিয়েছিলাম, চেয়ে পাঠিয়ে যখন পড়ি তখন আমার মনে হয়েছিল যে এই কথাগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। ঠিক ভুল সে তো সময় বিচার করবে, কিন্তু প্রথমে এটা আলোচনা হওয়া দরকার যে আমরা কিভাবে রাবণকে অন্যভাবে দেখতে পারি কিনা, বা দেখার চেষ্টা করেছি কিনা, আদৌ কোনোদিনও করেছি কি, যে কেন এই মানে রামের বিপ্রতীপে দাঁড়িয়ে একটা ওরকম একটা ক্যারেক্টারকে কি আমরা কোনোদিনও, এই উত্তরটা যখন আমি নিজে খোঁজার চেষ্টা করি তখন আমি বারবারই দেখেছি যে এই ধরনের মহাকাব্য বারবারই লেখা হয়েছে, বা এই ধরনের লেখা হয়েছে যে সবসময় যার জোর বেশি সেই জায়গা থেকে। এবং ইন্টারেস্টিংলি আমি এখানে কথা না ধরেও, মানে এটা না আসলে সূত্র ধরেও বলবো যে ইদানিং একটি বই, ইদানিং না, বছর 3 আগে বেরিয়েছে, আপনারা কেউ পড়ছেন কিনা জানি না, ভিল মহাভারত, যেটা জয়া মিত্র অনুবাদ করেছেন, এবং উনি রামায়ণের অনুবাদ করতে চান, কোল রামায়ণের, কিন্তু সেটা এখন অনুবাদ হয়ে ওঠেনি, সেটা বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। তো এই যে বিভিন্ন পরিসর থেকে সামাজিক বা একজন মানুষকে দেখার যে দৃষ্টিভঙ্গি, আমরা যদি ভিল মহাভারত পড়ি তাহলে দেখা যাবে যে মূল মহাভারতের থেকে মানে যোজন যোজন তার পার্থক্য। তাহলে যখনই পার্থক্য আসবে তখনই ওই জিনিসটা উঠে আসবে যে প্রথমে প্রশ্ন হবে কে লিখেছিল এবং কেন লিখেছিল। এই কেন লেখাটা খুব গুরুত্বপূর্ণ যদি আমরা উত্তরটা খুঁজতে চাই। এইবার ধরা যাক যদি মহাভারত বা রামায়ণ যে কোনো ক্ষেত্রেই হোক, সেই কেনর উত্তরটা যদি কারো কাছে খুব পরিষ্কার হয় তখন তিনি তার বিপ্রতীপে একটা লেখার চেষ্টা করবেন যে এটা এই কারণে লেখা হয়েছিল, যেটা সঠিক নয়, বা সঠিক, সেটা কারো সঠিক মনে হচ্ছে, কারো সঠিক মনে হচ্ছে, কিন্তু শুধুমাত্র সঠিকটাই থাকবে আর যার সঠিক নয় মনে হচ্ছে তারটা থাকবে না, এটা চলতে পারে না, বা এটা হয় না কখন। ফলত তার এরকম লেখাও কম হয়, প্রকাশও কম হয় এরকম বইয়ের, কিন্তু হয় চিরকালই একটা মানে মূল স্রোতের বাইরে যে ধরনের এক্সপেরিমেন্ট চলে আসছে তার প্রকাশ কিন্তু কেউ এখন অব্দি রোধ করতে পারে বা পারবেও না ভবিষ্যতে। আমি মনে করি কম হবে, কখনো কখনো হয়তো একদম নিচের দিকে নেমে যাবে বা থেমে যেতে পারে, কিন্তু বন্ধ হবে না। সেই একটা জায়গা থেকে আমার প্রথম পাণ্ডুলিপিটা পড়ার পর মনে হয়েছিল যে রাবণকে এই যে একজন মানুষ সে একটা ভিন্ন চোখে দেখছে, এই দেখাটা আর 5 জন মানুষ কি ভাবছেন এটা আমরা একটুখানি দেখতে পারি কিভাবে। তো করতে করতে যখন আমরা বইটা এটা করে প্রকাশ করি তখন হয়তো 100 জন গালাগালি দিয়েছেন এটা যেমন ঠিক 5 জন এটাকে নিয়ে কথা বলেছেন এটাও ঠিক, যেমন আজকে কথাটা হচ্ছে। আজকে নয়, এই অনিন্দিতাদির রাবণ প্রকাশের পর আমি তো নিজে সেই বইমেলা থেকেই আপনার কাছ থেকে কিনে এনেছি এবং
আমাদের কিন্তু আরো একটা সেমিনার হয়েছিল এই রাবণ নিয়ে। একদম, আমি বলছি আজকে মানে এতদিন পরেও কথা হচ্ছে, এবং আমি বিশ্বাস রাখি আগামী 5 বছর পরেও কথা হবে, বা আগামী 10 বছর পরেও কথা হবে। মানে আমি বলতে চাইছি আজকে হচ্ছে মানে এতদিন পরে আবার আজকে হচ্ছে, সেইটা যদি আমরা তাহলে কেন হচ্ছে, নিশ্চয়ই তার 5 জন হলেও করছে, সেই 5 জন কি একমাত্র বাকিরাই ঠিক আর সেই 5 জন ভুল? এটা তো নয়, কারণ ঠিক ভুলের হিসাব তো এভাবে হয় না। কারণ ঠিক ভুলের হিসাব করতে গেলে আগে সময় দিতে হয়, সময়ের নিরিখে তাকে ফেলে দিতে হয়, সময় ঠিক করে সেটা ঠিক না ভুল। মানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কিছু বলার নেই যে এটা ঠিক না ভুল, যে কারণে আমি একটু আগেই বললাম যে ভিল রামায়ণ পড়লে সেই ভিল মহাভারত পড়লে সেই একই মনে হবে। যেমন আমাদের একটা আরো একটা ইন্টারেস্টিং বই আছে, আপনারা যদি কেউ খেয়াল করে থাকেন দেখবে যে অসুর জাতি আজও আছে। এটা সুষমা অসুরের লেখা, মানে অসুর জাতির প্রথম গ্র্যাজুয়েট মহিলা সুষমা অসুর, তার লেখা। এবং সেখানে কিভাবে এই যে সমাজের একটা শ্রেণী তাদেরকে কিভাবে আলাদা করে দিয়েছে সেইটা নিয়েই মূলত তার বয়ান এবং তার লেখা। ঠিক এই কারণেই আমি বলি বুঝতে পারছি, আমি আলাদা ধরনের কাজ করব বলে এটা করিনি। আমি বারবার যে মানে এটা অনেকেই ভাবে যে আলাদা না, আমি চাইছি যে বিপরীত মত এবং বিপরীত চিন্তা সবসময় থাকুক, যেটা মূল স্রোতের সঙ্গে যার দ্বন্দ্বটা সবসময় চলুক। দ্বন্দ্বটা তৈরি না হলে সেখান থেকে কিছু উঠে আসবে না। এবার যদি কেউ না ছাপে, কেউ না হয়, তাহলে দ্বন্দ্ব হবে না, আর দ্বন্দ্ব না হলে সেটা কিছু তৈরি হবে না। এই হচ্ছে মেনলি বক্তব্য। বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ যে আপনি এই দ্বন্দ্বটা জিয়ে রাখার কারণেই মূলত আর কি ভালো খারাপ যা কিছু আসুক, উঠে আসুক, সমস্ত রকম কিছু উঠে আসুক এবং সেটা থেকে যাক, নথিভুক্ত হয়ে থেকে যাক, এইটা আপনার সময়ের দাবি। আপনি মনে যে এই সময়তে দাঁড়িয়ে সে যুগের যখন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য যেভাবে আজও রয়েছে, আশা করি লঙ্কাধীশ রাবণও থাকবে, একটা সৃষ্টি যার সঙ্গে আপনিও জড়িত, অনিন্দিত মণ্ডলের সৃষ্টির সাথে আপনি জড়িয়ে রয়েছেন। সেই জন্য অনেক ধন্যবাদ যে আপনি প্রকাশক হিসেবে আমাদের হাতে তুলে না দিলে আমরা এত সুন্দর বইটা কিন্তু পেতাম না। ভাষা ভবিষ্যৎ আজ থেকে সঙ্গী হয়ে রইল, এই ইতিহাস, এই নথি তোলা থাকবে, এটাও একটা বড় কাজ হয়ে থাকবে নিশ্চয়ই। রাবণের সাথে সাথে বাংলা সাহিত্যের ইতিহাসে একটা কাজ হয়ে থাকবে। আপনাকেও সেই জন্য ধন্যবাদ যে আপনি এই কাজটা বাঙালির জন্য রাখলেন। বিভিন্ন চরিত্র নিয়ে আলোচনা করেছি। আর একটা চরিত্র আমার যেটা মনে হয়েছে খুব দামি চরিত্র ছিল, সেই চরিত্রটি হলো সর্বদমন চরিত্র। সর্বদমন চরিত্রটা তুমি এঁকেছো বলেই আমার ধারণা, কারণ মনে হয় না এই চরিত্রটি কোনো ঐতিহাসিক চরিত্র, আমি তো খুঁজে পাইনি। যদি খুঁজে পাও সেটাও জানো, না হলে কেন এঁকেছো চরিত্রটার প্রয়োজনীয়তাটা একটুখানি ছোট করে বলো। এই অর্থে কোনো চরিত্রই ঐতিহাসিক নয়, মহাকাব্যিক বলতে পারো, কিন্তু কোনো চরিত্রই তো ঐতিহাসিক নয়, একেবারেই ফিকশনাল সব ক্যারেক্টারই। এবং হ্যাঁ, সর্বদমন এবং বজ্রবাহু এই দুটি চরিত্র আমার সৃষ্টি। আমি সর্বদমনকে সত্যি কথাই খুব ভালোবেসে তৈরি করেছি, যে রাবণের এমন একটি ছেলে যদি উত্তর ভারত শাসন করে বা উত্তর ভারতের রাজা হয়, বিন্ধ্যের ওপারে, বিন্ধ্যের উত্তরের রাজা হয়, তাহলে হয়তো এমন নির্লিপ্ত, এমন সন্ন্যাসী তুল্য একটি ছেলে সে যদি রাজা হয়, তাহলে হয়তো উত্তর ভারতের শান্তি ফিরে। এই একটা আশা থেকে সর্বদমনের সৃষ্টি। আর বজ্রবাহুকে একেবারে রাবণের মতো করেই, যদিও সে পালিত পুত্র, কিন্তু তাকে আমি রাবণের মতো করেই আঁকতে চেষ্টা করেছি। কখনোই বিশ্বাসঘাতক বিভীষণ সাম্রাজ্যের রক্ষাকর্তা হতে পারে না, সেক্ষেত্রে বজ্রবাহু হবে। এইটা অবশ্যই আমার নিজের ভাবনা, কিন্তু আমি আবারও বিশ্বজিতের সঙ্গে একমত, এইভাবে আমার কথাগুলো বলা বোধ হয়। আসলে আজকের অনুষ্ঠানটা তো মূলত তোমার কথা শুনবো বলেই না, যে এই রাবণ নিয়ে তোমার কি ভাবনা, কিভাবে তুমি রাবণটাকে আঁকতে চেয়েছো। আমরা তো একরকম ভাবে পড়ছি, তুমি কিভাবে বলতে চেয়েছো সেটুকুই জানার ছিল। যে এই যে সর্বদমন চরিত্র, এই যে তোমার আরো যেভাবে পোর্ট্রে করেছো তুমি, সেই জিনিসগুলোই সুন্দরভাবে যাতে উঠে আসে, যতটা পারা যায় ততটা তুলে আনা, এবং বইটা যে তুমি পাঠকদের কাছে দিয়েছো সেই পাঠকরা কিভাবে নিয়েছে, সমস্ত মিলিয়েই আজকের আলোচনা।
এই জন্য তোমাকেও অনেক ধন্যবাদ। সেই সামগ্রিকতার বিচারে, সামগ্রিকতার বিচারে পাঠক যেভাবে নেবেন, পাঠক যেভাবে বলবেন, তাদের যে দ্বন্দ্ব তৈরি হবে সেটাতেই লুকিয়ে থাকবে উত্তর। অবশ্যই অবশ্যই বিভিন্ন পাঠক সবসময়ই যে বিভিন্ন পাঠক বিভিন্ন ভাবে বইটাকে পড়বেন, বিভিন্ন বার পড়তে পড়তে তাদের বিভিন্ন রকম মনে হবে। প্রকাশককেও আজকে পেয়েছিলাম আমরা, প্রকাশককে আলাদা করে এই প্রশ্নটা ভালোভাবে উনি উত্তর দিয়েছেন, যে উনিও একজন পাঠক হিসেবেই আমাদের কাছে তুলে দিয়েছেন, আমরা সেটাকে পেয়েছি। বিশ্বজিৎ দা ছিল আজকে আমাদের অধ্যাপক, উনি প্রাবন্ধিকও বটে, উনি যেভাবে বিশ্লেষণ করে দেখালেন তাতে আমরা অন্য একটা পার্সপেক্টিভ পেলাম। এই আজকের আলোচনা ভাষা ভবিষ্যতের বৈশ্বিক যে বিভাগ, সেই বিভাগে এই বিশেষ বইটা নিয়ে যে আলোচনা হলো লঙ্কাধীশ রাবণ, সেই আলোচনায় এই যে মূল্যবান বক্তব্যগুলো এদের আমরা পেলাম, এই বক্তব্যগুলো নথিভুক্ত হয়ে থাকলো। আপনারা যারা ভবিষ্যতে পড়বেন তারা আবারও এই আলোচনাটার সাহায্য পেতে পারেন, অথবা আপনারা নিজেদের মতো করে পড়বেন, নিজেদের মতো করে আলোচনা করবেন। আপনাদের জন্য এই অনুষ্ঠানটা রইল, আর রইল অনিন্দিতা মণ্ডলের লঙ্কাধীশ রাবণ বইটিও। নমস্কার।